সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো আমরা বর্তমানে কোভিড-19 ভাইরাসের কারণে শ্রেণী কার্যক্রম থেকে দূরে আছি। তো আমরা চেষ্টা করি নিয়মিতভাবে কিছু ক্লাসের মাধ্যমে তোমাদের রসায়নের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে। আজকেও ব্যতিক্রম নয়, আজকেও চেষ্টা করছি নতুন একটা বিষয়কে উপস্থাপন করে। শিক্ষার্থীরা, আজকে মূলত আমি যে বিষয়ের কথা বলবো সেটা হলো জৈব যৌগের নামকরণ পর্ব 4। আমি জৈব যৌগের নামকরণ নিয়ে এর আগে আরও 3টি পর্ব আমার চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো আজকের এই পর্বে মূলত কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন ও ইথারের কিভাবে খুব সহজে ইউপেক পদ্ধতিতে নামকরণ করা যায় সেই বিষয়ে আমি কথা বলব। তো আমরা একটু শুরু করি। শুরুতে যদি বলি কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড, এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। আরেকটা বিষয়, এই জৈব অ্যাসিডের সাথে আরেকটা শব্দ যেমন ফ্যাটি অ্যাসিড, এই শব্দটা আপনারা শুনে থাকবেন। আমি একটু বলি আসলে ফ্যাটি অ্যাসিড কি। মূলত এলিফ্যাটিক যে জৈব অ্যাসিডগুলা, অর্থাৎ এলিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যদি একটা মাত্র কার্বক্সিলিক মূলক থাকে তখন আমরা ওই অ্যাসিডগুলোকে ফ্যাটি অ্যাসিড বলি। তো আমরা একটু যদি ডিটেলসে যাই, যেমন এই কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক হলো COOH। এখন এই মূলকটাকে যদি আমরা একটু অ্যানালাইজ করি দেখা যায়, অর্থাৎ এই মূলকের যদি আমরা একটু গাঠনিক সংকেত লেখার চেষ্টা করি তখন দেখা যায় সি ডাবল বন্ড ও, তারপর OH, এপাশে একটা হাত খালি। এখানে একটা লক্ষণীয় বিষয়, কার্বক্সিলিক মূলকের মধ্যে একটি কার্বনিল মূলক ও একটি হাইড্রোক্সিল মূলক মূলত যুক্ত হয়ে এই কার্বক্সিলিক মূলকটা গঠন করে, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলকটা গঠন করে। এরপরে আমরা যদি বলি এই কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত কেমন হয়, সাধারণ সংকেতটা হবে মূলত RCOOH। আমরা সবাই জানি এই আরটা হলো মূলত অ্যালকাইল গ্রুপ। এখন অ্যালকাইল গ্রুপের যে সাধারণ সংকেত যদি আমরা বলি CnH2n+1, তারপর লিখলাম COOH। এই গেল আমার সাধারণ সংকেত। আমি এখানে এটা নিয়ে আর বিস্তারিত বলবো। আরেকটা ব্যাপার আছে, কিনা আমি তার যে পয়েন্টে লিখলাম ইউপেক নেম, আসলে তার ইউপেক নামটা কি হবে? কার্বক্সিলিক অ্যাসিডের ইউপেক নাম হবে অ্যালকানোয়িক অ্যাসিড। আমরা এই শব্দটা সবাই একটু মনে রাখবো, অ্যালকানোয়িক অ্যাসিড। তো এরপরে আমার 4 নম্বরে যে পয়েন্টটা লিখলাম সেটা হলো নিয়মাবলী। আমি নিয়মাবলীতে একটু পড়ে যাচ্ছি। এই 3টা বিষয় যদি আমরা একটু ক্লিয়ার করি, আমরা প্রথমে কার্যকরী মূলক নিয়ে আলোচনা করলাম। কার্যকরী মূলকের পরে আসি সাধারণ সংকেত। সাধারণ সংকেতে যদি আমরা একটু লক্ষ্য করি CnH2n+1 COOH, এখানে N যেটা আমরা আগের যে নামকরণ করছিলাম ওইখানে N এর মানগুলো 1 2 3 4 5 এভাবে শুরু করতাম, কিন্তু একটু মনে রাখবো কার্বক্সিলিক অ্যাসিডের বেলায় N এর মান 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4 ইত্যাদি। এখন এই মানটা যদি আমরা এখানে ইনপুট দিই তাহলে দেখা যায় আমি এখানে n = 0 বসালাম, তখন আমার এই সংকেতটা দাঁড়ায় HCOOH। আবার n = 1 দেওয়ার পরে সংকেতটা দাঁড়ায় CH3COOH। n = 2 দেওয়ার পরে এখানে সংকেতটা দাঁড়ায় CH3CH2COOH। এখন এই যে আমি 3টা অ্যাসিড লিখলাম, আসলে এদের নাম কি হবে? দেখো আমরা একটু আগে বলছি এদের নামটা হবে অ্যালকানোয়িক অ্যাসিড। তো অ্যালকা যেহেতু বলা হয়েছে, তো অ্যালকা শব্দটা কেমন? যেমন C1 মিন্স আমি বোঝাচ্ছি যদি কার্বন একটা হয় তখন আমরা জানি তার নামটা হয় মিথ।
আর C2 হলে তার নামটা হয় ইথ, C3 হলে তার নামটা হয় প্রো, C4 হলে তার নামটা হয় বিউট। এখন সেই অনুপাতে আমরা যদি নামকরণ করি, যেমন প্রথম যেটা আমরা যদি খেয়াল করি এখানে একটা কার্বন রয়েছে, তো আমাদের এই বিষয়টা খেয়াল করা দরকার। আমরা যখন জৈব অ্যাসিড লিখবো তখন কিন্তু কার্বক্সিলিক মূলকের মধ্যে কিন্তু এই মূলকের মধ্যেই কিন্তু একটা কার্বন আছে, তো সুতরাং এই কার্বনটা কিন্তু অবশ্যই কাউন্ট করতে হবে, অর্থাৎ এটাই প্রথম কার্বন। তো সো এখানে যদি একটা কার্বন থাকে তাহলে মিথ, তো নামের শেষে ওইক অ্যাসিড, তো এটার নাম হবে মিথানোইক, মিথানোইক অ্যাসিড। তারপর এটা যদি খেয়াল করি এখানে কিন্তু দুইটা কার্বন, এই একটা কার্বন এই একটা কার্বন, সো এটার নাম হবে ইথানোইক অ্যাসিড। এরপর এখানে দেখা যাচ্ছে আমরা তিনটা কার্বন দেখতে পাচ্ছি, সো এটার নাম হবে প্রোপানোইক অ্যাসিড। এখন এই মিথানোইক অ্যাসিডের কিন্তু আরেকটা নাম রয়েছে যেটা আমরা বলি ফর্মিক অ্যাসিড। তো এটা ফর্মিক অ্যাসিড বলার একটা কারণ আছে, কারণ হচ্ছে কি আমরা সবাই জানেন ফিব্রার কার্বন আমরা কিন্তু এক ধরনের অ্যাসিডের উপস্থিতি লক্ষ্য করি, সেটা হলো ফর্মিক। কেননা ল্যাটিন শব্দ ফর্মিকা থেকে মূলত ফর্মিক অ্যাসিডটা আমাদের নামকরণ করা হয়, সেটা হলো আসলে ট্রাইভিয়াল পদ্ধতি, অর্থাৎ উদ্ভূত বা জাত পদ্ধতি। এখন আরো একটা ব্যাপার আছে, যেমন আমরা যখন ইথানোইক অ্যাসিড বলি, ইথানোইক অ্যাসিডের কিন্তু আরেকটা নাম আছে যেমন অ্যাসিটিক অ্যাসিড। তো এখানেও অ্যাসিটিক শব্দটা অ্যাসিটাম থেকে তৈরি। এই গেল আমার একটু প্রাইমারি পরিচিতি, অর্থাৎ আমরা কিছু জৈব অ্যাসিডের একটু প্রাইমারি পরিচিতি পড়লাম, কিভাবে কার্যকরীমূলক কি হবে, সাধারণ সংকেত কি, আর এই অ্যাসিডগুলোকে আমরা ইউপিকে কিভাবে নামকরণ করব। এখন আমি আসি একটু নিয়মাবলী। আসলে প্রায় সবগুলো জৈব যৌগের, অর্থাৎ আমরা যখন অ্যালকেন, অ্যালকিন কিংবা অ্যালডিহাইড, অ্যালকোহল, কিটোন পড়লাম তখন যে নিয়মাবলী ছিল এখানেও সেটা অনেকটা একই, শুধুমাত্র দুই একটা চেঞ্জ আছে। যেমন আমরা এখানে একটা কাজ করব, নাম্বারিং করার সময় আমরা প্রথমে কার্বক্সিলিক মূলককে 1 নাম্বার কার্বন বিবেচনা করে মূল চেইনটা নির্ণয় করব। আমি আপনাদের শুরুতে আবার একটু বলি, কার্বক্সিলিক অ্যাসিড ইউপেক পদ্ধতিতে নামকরণ করার সময় কার্বক্সিলিক মূলককে 1 নাম্বার কার্বন ধরে মূল চেইনটা আমরা নির্ণয় করব। তারপর আসি, ওই মূল চেইনের পাশাপাশি যদি পার্শ্ব শিকল থাকে তাহলে ওই পার্শ্ব শিকলের অবস্থান সহ তার নামগুলো আমাদের লিখতে হবে, তবে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যালফাবেটের ক্রম অনুযায়ী লিখতে হবে। থার্ড পয়েন্ট যেটা, যদি কখনো জৈব অ্যাসিডের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দেখা যায় তখন আমরা মূল হাইড্রোকার্বন ঠিক রেখে, অর্থাৎ কার্বন সংখ্যা অনুপাতে আমরা প্রথমে মূল হাইড্রোকার্বনটা নির্ণয় করব, তারপর ইন এবং আইন এই শব্দগুলো আসবে এবং শেষে আসবে তার অ্যাসিডের নাম, অর্থাৎ যে অ্যাসিড আমরা ওইক অ্যাসিড নামে চিনে থাকি। এখন আমরা কিছু যদি এক্সাম্পল দিই আমার মনে হয় আপনারা ভালো বুঝতে পারবেন। আমি কিছু আপনাদের সুবিধাতে এক্সাম্পল বলি। যেমন আমি এখানে একটা যৌগ লিখলাম, এই যৌগের প্রথমে যে কাজটা আমরা করি ইউপেক পদ্ধতিতে, প্রথমে নাম্বারিং করে যাব। আপনার অন্য কোনো কিছু দেখার দরকার নেই, আপনি প্রথমে এটাকে 1 নাম্বার কার্বন, তারপর 2, তারপর 3, 4 আর হচ্ছে কি 5। এখন আমরা পার্শ্ব শিকলগুলো যদি একটু লক্ষ্য করি, যেমন আমার এখানে আছে CH3, এটা হলো মিথাইল, আবার NH2 এটা হলো অ্যামিনো, তারপর আছে Cl ক্লোরো,
এখন আমি এখানে পাশেরগুলা উচ্চারণের অ্যালফাবেট একটু লিখলাম, তা আমরা যদি একটু সাজিয়ে লিখি, তো যেই কারণে আমার প্রথমে কিন্তু এটা আসবে, অর্থাৎ এমিনোমূলকটা আসবে। তো এই ক্ষেত্রে আমরা এমিনোমূলকের অবস্থাটা দেখতে পাচ্ছি এখানে 3 নাম্বার আছে, তো এটার নাম হয় 3 এমিনো। এরপরে আসে আমাদের সি, তার উপর 2 নম্বরে ক্লোরিন, তো এটার নাম হবে 2 ক্লোরো। তারপরে আসি মিথাইল, তো মিথাইলটা আমাদের এখানে 4 নম্বরে রয়েছে, সো এটার নাম হবে 4 মিথাইল। এই গেল আমার 500 শিকল। 500 শিকলের উপর আমরা একটা মূল যৌগটার দিকে যাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 5টা কার্বন রয়েছে, তো আপনারা সবাই জানেন 5 কার্বন হলে প্যান্ড হয়, তো সো এটার নাম প্যান্ড। 1 নম্বরে আবার কার্বক্সিলের মূলটা আসলে প্যান্ড 1 ওইক অ্যাসিড, এভাবেও লিখতে পারেন, অথবা এটাকে প্যান্টানোইক অ্যাসিড এভাবেও লিখতে পারবেন। তো এই গেল আমার ইউপেক নাম। আপনি একটু মনে রাখবেন সবাই আসলে এই ধরনের যুগে আমরা কিভাবে নাম্বারিং করবো সেটা। তো এরপরে আমি আপনাদের সুবিধাতে আরো একটা এক্সাম্পল যদি বলি, তো এই ক্ষেত্রেও আমাদের যে কাজটা করতে হবে সেটা ডান দিক থেকে নাম্বারিং করে যেতে হবে। তো ডান দিক থেকে নাম্বারিং করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা 500 শিকলের মধ্যে প্রতিস্থাপক আছে, একটা হলো মিথাইলমূলক, আরো একটা মিথাইলমূলক, তারপর হলো নাইট্রোমূলক। তো আমরা এগুলা যদি অ্যালফাবেট অনুযায়ী যদি বলি তাহলে প্রথমে এম তারপর এন। সো মিথাইলটা যেহেতু 2টা আছে, আমরা তাদের অবস্থানটা যদি বলি, একটা আছে 3 আর একটা 4, তাহলে 3 4 কিন্তু একটা ডাই হবে, কেননা এখানে 2টা, সো ডাই মিথাইল। মূল কার্বন রয়েছে আমাদের 5টা, সো প্যান্টানোইক অ্যাসিড। এখন যদি একটু বলি, এই শ্রেণীর মধ্যে মনে করেন কোন একটা জায়গায় দ্বিবন্ধন আছে বা ত্রিবন্ধন আছে, তখন ওই যৌগের নাম কি হবে? যদি আমরা এই যৌগটা খেয়াল করি, তো এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে আপনার সেম কাজ, প্রথমে ডান দিক থেকে নাম্বারিং করে যাবেন। এখন 500 শিকল লিখবেন। 500 শিকলটা আমরা যদি 4 নম্বর দেখতে পাচ্ছি, তাহলে এটা 4 ক্লোরো। তারপর হবে আপনার মূল হাইড্রোকার্বন। তো মূল হাইড্রোকার্বনটা কি? এখানে যে পরিমাণ কার্বন থাকবে সেটা হবে মূল হাইড্রোকার্বন। তো আমরা মূল হাইড্রোকার্বনের নাম অনুযায়ী হয়। তো আমরা এখানে যদি 5টা দেখি, তো 5 হলে 5টা যদি কার্বন থাকে তাহলে আমরা সেটা জানি প্যান্ট। সো এটার নাম প্যান্ট। তারপর লিখবো এখানে যে দ্বিবন্ধন আছে সেগুলা। এখন আমরা এখানে দ্বিবন্ধন আমি যদি দেখি, 2 নাম্বার কার্বনের সাথে আছে, আবার এখানে 3 নাম্বার আছে, সো 2 3 2টা ডাই। তো দ্বিবন্ধন হলে আমরা যেহেতু অ্যালকেন যৌগ, তো এটার নাম শেষে ইন যোগ করি, সো ডাই ইন। তারপর লিখবো তাদের কার্যকরী মূলক। কার্যকরী মূলক হলো আমাদের এখানে কার্বক্সিলিক অ্যাসিড, সো ওইক অ্যাসিড। তো এটা অনেকে এভাবে আবার 1 ওইক অ্যাসিড এভাবে লিখে থাকে। তো এটা গেল আমার যদি দ্বিবন্ধন থাকে। যদি ত্রিবন্ধন থাকলেও সেম কাজ, শুধুমাত্র ইনের পরিবর্তে আইন শব্দটা আসবে। তো আমি আপনাদের সুবিধাতে যদি একটা এক্সাম্পলের কথা বলি, যেমন এই যৌগটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিবন্ধন দেওয়া আছে। তো সো ত্রিবন্ধনের জন্য আমরা কিভাবে নামটা লিখবো? 4 ক্লোরো
মূল কার্বন 5টা, প্যান্ট, তারপর এটা কত নাম্বার আছে, এই অর্থাৎ এই ত্রিবন্ধনটা কত নাম্বার, এটা হলো 2 নাম্বার আছে, তাহলে হবে 2 আইন। তারপর হচ্ছে প্যান্টানোয়িক অ্যাসিড। এইটা হলো আমাদের মোটামুটি এই কার্বক্সিলিক অ্যাসিড যদি থাকে আপনি কিভাবে খুব সহজে নাম্বারিং করবেন, নামকরণ করবেন ইত্যাদি। তবে আপনি আরো কিছু ভাষার মধ্যে প্র্যাকটিস করবেন। এরপরে আমি এখানে আরেকটা বিষয় একটু আপনাদের বলি। কিছু কিছু দেখা যায় আপনার যদি তার গাঠনিক সংকেত লিখতে বলে, তখন আমি কি করব, মনে করেন এই নামটা আপনাকে দেওয়া আছে, তখন আপনি সেটা গাঠনিক সংকেত করে লিখবেন। তো আমি একটু বলি, গাঠনিক সংকেত লেখার সময় আপনি শেষের দিক থেকে খেয়াল করবেন। যেমন এখানে প্যান্টানোয়িক অ্যাসিড শব্দটা লেখা আছে, তো যেহেতু ওইক অ্যাসিড তারপরে বুঝতে পারছেন এটা জৈব অ্যাসিড, তো আপনি প্রথমে একটা COOH এই মূলকটা দিয়ে দিবেন, তারপর বাকি কার্বনগুলো বসিয়ে দিবেন। তো বাকি কার্বন মিনস কি, যেমন এখানে প্যান্ট বলা আছে, তার মানে হচ্ছে 5টা কার্বন, তাহলে 5টা কার্বন দিয়ে দিলাম এভাবে। তো দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আইন। আইন মিনস আমরা বুঝতেছি এখানে ত্রিবন্ধন আছে, তো আইনটা কত নাম্বার আছে, এখানে আছে 2 নাম্বারে, তো আমরা 2 নাম্বারে একটা ত্রিবন্ধন দিয়ে দিলাম। তারপর হলো 4 ক্লোরো, 4 নাম্বারে একটা ক্লোরিন দিয়ে দিব। তো দেওয়ার পরে বাকিগুলো, অর্থাৎ এইদিকে দেখবে আপনার হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবেন, অর্থাৎ বাকি যেগুলো কার্বন থাকবে তাদের যোজনী হিসাব করে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেবেন। এভাবে মূলত তার গাঠনিক সংকেতটা লিখে। এবার কিছু আমি ভিন্ন আপনার জৈব অ্যাসিডের কথা বলি। যেমন আপনারা শুনে থাকবেন বড় বড় কিছু অ্যাসিড আমরা পড়ছিলাম, এখন ওই অ্যাসিডগুলো আসলে কেমন। যেমন আপনারা সবাই জানেন এই যৌগটাকে আমরা বলি বেনজিন। একটু মনে রাখবেন, বেনজিনের সাথে যদি কার্বক্সিলিক মূলকটা যুক্ত থাকে তখন এটার নাম হবে বেনজোইক অ্যাসিড। এখন আরেকটা বিষয়, যেমন এই যৌগটা আমরা যদি বলি টলুইন, এখন টলুইনের সাথে যদি কার্বক্সিলিক মূলকটা যুক্ত থাকে তাহলে এটার নাম হবে টলুইক অ্যাসিড। তার আরো কিছু অজৈব অ্যাসিড আছে, যেমন আপনারা শুনতে থাকবেন অক্সালিক অ্যাসিড, COOH, যেমন এটার নাম হলো অক্সালিক অ্যাসিড। এরকম আরো আছে, যেমন স্টিয়ারিক অ্যাসিড, প্রাইমেটিক অ্যাসিড, এগুলা। তো এই অ্যাসিডগুলোর নামগুলো এরকম কেন, কারণ এখানে অনেকগুলো অ্যাসিডের ক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, উদ্ভূত বা জাত পদ্ধতি বলে একটা কথা আছে, অর্থাৎ যেখান থেকে তৈরি হয় তাদের ওই অনুপাতে কিন্তু নামকরণ করা হয়। তো এই গেল আমার মোটামুটি আজকে কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে একটু আলোচনা। এরপর আমরা একটু নেক্সট টপিকে চলে যাব। আমরা এখন আসি আমাদের আজকের আলোচনার দ্বিতীয় যে টপিক, আমরা এমিন দিয়ে শুরু করি। আসলে এমিন কেমন, সবাই একটু শুনে থাকবে এমিনের নাম। তো এমিনের কার্যকরী মূলক হয় NH2। এই এমিন এর সাধারণ সংকেত যেটা সেটা হয় RNH2। তোমরা আরেকটা বিষয় লক্ষ্য করবে, এই এমিন যৌগ যেটা আমি এখানে লিখলাম RNH2, এটাকে অনেক সময় 1 ডিগ্রি এমিন ও বলা হয়। এখন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি নিয়ে আমি একটু পরে কথা বলি। তারপর দেখো ইউপেক যেটা নেম, ইউপেক নেমটা হবে এমিনো অ্যালকেন। আমরা একটু মনে রাখবো, এমিনের কার্যকরী মূলক হলো NH2 আর সাধারণ সংকেত হয় RNH2। তারপর হলো এমিনো অ্যালকেন, তার ইউপেক নেম। নিয়মাবলীতে আমরা একটু পরে যাচ্ছি। এখন 1 ডিগ্রি, 2 ডিগ্রিটা আসলে কিভাবে বের করবে একটু খেয়াল করবে। যেমন NH3, আপনারা সবাই জানেন এটার নাম হলো অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াতে যে কয়টা হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনগুলো হলো প্রতিস্থাপনীয়। এখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে যদি ওখানে একটা অ্যালকাইল গ্রুপ প্রবেশ করে তাহলে এই সংকেতটা দাঁড়ায় RNH2। অর্থাৎ আমি এখানে কি করলাম, এখান থেকে একটা হাইড্রোজেন কম, এখান থেকে নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন ছিল, এখানে কিন্তু দেখেন 2টা, একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা অ্যালকাইল গ্রুপ আনলাম, এটা হবে 1 ডিগ্রি। আরেকটা যদি কাজ করি আর একটা সরিয়ে দিই তাহলে সেটা হবে RNH। আর এই যৌগটা যদি একটু খেয়াল করেন, এখানে নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন কিন্তু, কারণ 3টা থেকে আমরা 2টা রিপ্লেস করছি, 2টা
অ্যালকাইল গ্রুপ দিয়ে, তাহলে এই যৌগটা হবে 2 ডিগ্রি অ্যামিন। আবার যদি এভাবে লিখি অ্যান্ড তাহলে আপনি একটু খেয়াল করবেন এই যৌগগুলোতে প্রতিবারই কিন্তু হাইড্রোজেন রিপ্লেস করে ওইখানে আমরা অ্যালকাইল গ্রুপ প্রবেশ করি, তাহলে এটা হবে 3 ডিগ্রি অ্যামিন। তো এইভাবে আসলে 1 ডিগ্রি 2 ডিগ্রিগুলো বের করি। এখন আমরা যাই এবার কিছু যৌগ এক্সাম্পল হিসাবে, যদি যেমন তার নামটা হবে অ্যামিনো অ্যালকেন। তো আমি যদি এখানে অ্যালকাইল গ্রুপের জায়গায় একটু চেঞ্জ করি, অর্থাৎ আমি মনে করি প্রথমে একটা অ্যালকাইল গ্রুপ দিলাম CH3, প্রথমে একটা অ্যালকাইল গ্রুপ, তারপর একটা NH2, তাহলে এই যৌগটার নাম হয়, এখানে একটা কার্বন, সো আমরা এটা জানি মিথ, তো সো এটার নাম হবে অ্যামিনো মিথেন। এখন যদি আমি আর একটু বাড়িয়ে দিই CH3 CH2 and H2, তাহলে এখানে দেখবেন কার্বন রয়েছে দুইটা, তাহলে এটার নাম হবে অ্যামিনো ইথেন। তো এভাবে মূলত তোমার মিথেনগুলো আমরা ইউপেক পদ্ধতিতে নামকরণ করি। এখন আসি নিয়মাবলী। আসলে নিয়মাবলী কি হবে, সব কয়টার ক্ষেত্রেই কিন্তু ইউপেক পদ্ধতিতে নামকরণের নিয়মাবলী একই। আমরা প্রথমে কাজ করি নাম্বারিং, তো এখানেও আমরা দেখব যে দিক থেকে নাম্বারিং করলে এই অ্যামিনো গ্রুপটা অর্থাৎ NH2 এই মূলকটা খুব দ্রুত পাবো, সেই দিক থেকে আমরা এটাকে নাম্বারিং করে যাব। আমাদের এটা প্রথম কাজ। তারপর হবে কি, যদি একাধিক কার্যকরী মূলক থাকে তখন আমরা সেটাকে তার অগ্রগণ্যতা কম অনুযায়ী লিখি। তারপর হলো যদি তাদের ক্ষেত্রে ভিন্ন অর্থাৎ অ্যামিনো মূলকের সাথে যদি আরও কার্যকরী মূলক যুক্ত থাকে তখন তাদের নামটা কেমন হবে আমরা একটু বোর্ডে দেখব। এখন এই যৌগটা আমরা প্রথমে যদি নাম্বারিং করতে যাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি ডান দিক থেকে নাম্বারিং করে দিতে হবে, কারণ ডান দিক থেকে করলে আমরা এটাকে 1 নম্বরে পাচ্ছি। তো 1 2 3 4 প্রথমে নাম্বারিং করলাম, তারপর 500 শিকলগুলো লিখবো। 500 শিকল আমরা এখানে দেখতে পাচ্ছি নাইট্রো মূলক রয়েছে, আবার এখানে মিথাইল মূলক রয়েছে, আবার এখানে ইথাইল মূলক রয়েছে। তো এই তিনটার মধ্যে যদি আমরা অ্যালফাবেটের সিরিয়াল অনুযায়ী লিখি তাহলে প্রথমে আসে ইথাইল। ইথাইলটা আমরা এখানে দেখতে পাচ্ছি 1 নম্বরের সাথে আছে, সো এটা লিখবো 1 ইথাইল। তারপরে আমরা যদি এটাকে আরেকটা 500 শিকল লিখি ই এর পরে, যেমন এখানে নাইট্রোমূলক আর মিথাইল মূলক, প্রথমে তাহলে এমটা আসবে, তাহলে 2 মিথাইল, 2 নম্বরে মিথাইল মূলক, তারপর 1 নম্বরে নাইট্রোমূলক, তাহলে 1 নাইট্রো। এটা গেল। এরপর আমরা যদি একটু মূল কার্বনটা হিসাব করি তাহলে এখানে এমিন রয়েছে, সো এমিনো, মূল কার্বন এখানে হচ্ছে 4টা, সো বি 4টা হলে বিউট, সো বিউ 10। তো এই হলো মোটামুটি এই আপনার কিছু এক্সাম্পল। তবে আমি আরেকটি একটা এক্সাম্পল দিই আপনাদের সুবিধার্থে। এই তো চমৎকার যৌগ, এই যৌগটা যদি আমরা একটু খেয়াল করি, যেমন আপনি একটু খেয়াল করবেন, এই যৌগটা যদি আমরা একটু খেয়াল করেন, এখানে অ্যামিনো গ্রুপটা আছে কিন্তু এই নাইট্রোজেনের সাথে প্রতিস্থাপিত হয়ে এখানে দুইটা হাইড্রোজেনের সাথে প্রতিস্থাপিত হয়ে দুইটা মিথাইল মূলক দেওয়া আছে। তাহলে এই যৌগটার নাম কি হবে, আমি এটাকে একটু নাম্বারিং করে যাই, 1 2 3। এখানে নাম্বারিং করলে 2 নম্বরে আমরা অ্যামিনো গ্রুপটা পাচ্ছি। তো সো এটার নাম হবে অ্যামিনো অ্যালকেন। তো আমরা যেহেতু অ্যামিনো অ্যালকেনটা করব, সুতরাং আমরা প্রথমে অ্যামিনো শব্দটা লিখব, কিন্তু কথা হলো এই অ্যামিনো গ্রুপটা কত নম্বরে, 2 নম্বরে, সো এটার নাম 2 আমরা অ্যামিনো শব্দটা লিখলাম। কিন্তু ব্যাপার হলো এই অ্যামিন মূলকের সাথে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই যে মূলকটা, এই মূলকের মধ্যে কিন্তু আরো দুইটা মূলক রয়েছে, এইগুলো তো আলাদা করে নাম্বারিং করা সম্ভব না। তো যেজন্য আমরা এই অ্যামিনো শব্দের ভিতরে একটা
মূলক দুইটির অবস্থান উল্লেখ করব। তো এই জন্য আমরা কি করব, এই অ্যামিনোটা না লিখে এখানে আমরা একটা ব্র্যাকেট ইউজ করব। তো ব্র্যাকেট ইউজ করার পরে এই মূলকের এবং এই মূলকের অবস্থান উল্লেখ করতে হবে। তো এই জন্য লিখবো N, N, অর্থাৎ নাইট্রোজেনের সাথে। তো এখানে যেহেতু দুইটা রয়েছে, সো N ডাই মিথাইল, এটা প্রথমে লিখে দিলাম। তারপর আপনি এমিনো শব্দটা ব্যবহার করতে পারবেন, এমিনো, এটা ব্র্যাকেট ক্লোজ করবেন। আমরা জানি এগুলোকে এমিনোর পরে অ্যালকেন। তো আমার এখানে মূল কার্বনের আছে 3টা, সো প্রোপেন। তো এই হলো একটা যৌগ। আরো একটা যৌগ যদি আমরা বলি, যেমন এই যৌগটা। তো এই যৌগের আমরা নামটা কি হবে? তো নামের জন্য আমরা প্রথমে যে কাজটা করি, নাম্বারিং করি। তো আমরা প্রথমে একটু নাম্বারিং করে নিব। যদি নাম্বারিং করে যাচ্ছে 1 2 3 4, এখানে মূল চেনের 4টা কার্বন রয়েছে। এখানে এই 500 সিকেলের অবস্থান কিন্তু আগে উল্লেখ করা যাবে। তো এই জন্য আমি এটা লিখে নিলাম 3 মিথাইল। তারপর এমিনো মূলকটা, তো আমরা দেখতে পাচ্ছি এটা 2 নম্বরের সাথে আছে, তো 2 এমিনো। আমি বলছিলাম যদি নাইট্রোজেনের সাথে আলাদা দুটো মূলক থাকে তাহলে তার নামটা উল্লেখ করতে হবে। তারপর এখানে লিখতে হবে N মিথাইল, N ইথাইল। তো আমি N ইথাইল লিখলাম, তারপর হবে N মিথাইল। নাইট্রোজেনের মধ্যে দুইটা যুক্ত, এটা লিখলাম N ইথাইল, N মিথাইল। অর্থাৎ এই দুইটা মূলক, এখানে দুইটা ভিন্ন মূলক, এই জন্য দুইবার আলাদা আলাদা করে লিখতে হয়েছে। তারপর হলো এমিনো। আমার ব্র্যাকেটের কাজ শেষ। এরপর হলো কি মূল কার্বন, আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা, সো এটার নাম হবে Bu10। অর্থাৎ আমরা সবসময় এই কাজটা করব এবং আমরা এই যে ইউপেক নাম, এখানে আমরা এমিনো অ্যালকেন বলি, তো এটাকে আমরা এমিনো অ্যালকেন আকারে লিখলাম। এই হলো মোটামুটি আপনার এমিন সম্পর্কিত আলোচনা। আমরা আজকে এমিনের পরবর্তী যে আলোচনা, অর্থাৎ আমরা ইথারে চলে যাব। আসে আজকে যে সর্বশেষ যে আলোচনা, অর্থাৎ ইথারের নামকরণ। মূলত ইথার যৌগটি দুইটি অ্যালকাইল গ্রুপ দ্বারা কোনো অক্সিজেন পরমাণুর সাথে যদি যুক্ত থাকে তখন ওই যৌগগুলো আমরা ইথার নামে চিনে থাকি। এখন ইথারের কার্যকরী মূলক হয় COC। একটু খেয়াল করবেন, এই একটা অক্সিজেন পরমাণু, তার পাশে কিন্তু দুইটা কার্বন রয়েছে, অর্থাৎ এই দুইটা কার্বন দ্বারা যখন যুক্ত থাকে তখন এই যে মূলকটা, এই মূলকটাকে আমরা বলি ইথারীয় মূলক। এবং আরেকটা বিষয়, ইথারের মধ্যে যে অক্সিজেনটা দেখা যায়, এই অক্সিজেনটাকে আমরা ইথারীয় অক্সিজেনও বলে থাকি। এখন তাদের সাধারণ সংকেতটা কেমন হয়? তো সাধারণ সংকেত আমরা এভাবে লিখতে পারি ROR। এবং ইউপেক পদ্ধতিতে তাদের নাম কি হবে? সবচেয়ে মজার বিষয় ইথারের ক্ষেত্রে এটা, ইউপেক পদ্ধতি ইথারের নাম হবে অ্যালকোক্সি। অ্যালকোক্সি অ্যালকেন। তো বিষয়টা নিয়ে একটু যদি আমরা এক্সাম্পলে যাই, যেমন আমি আর এর পরিবর্তে একটা অ্যালকাইল গ্রুপ লিখলাম CH3, তারপরে একটা অক্সিজেন দিলাম, আবার একটা অ্যালকাইল গ্রুপ দিলাম, তাহলে এই যৌগটার নাম কি হবে? একটু খেয়াল করবে, এই ধরনের ক্ষেত্রে আপনি এটাকে দুই ভাগ করে নেবেন। তো এই পাশে এটা পুরোটা হচ্ছে কি একটা কার্বন মিথ, তার সাথে অক্সিজেন, তার মানে হচ্ছে কি অ্যালকোক্সির জন্য এটা হবে মিথোক্সি, মিথোক্সি। তারপর এই পাশে কিন্তু একটা কার্বন রয়েছে, সুতরাং এটার নাম হবে মিথোক্সি মিথেন। আরো যদি কিছু এক্সাম্পল বলি, তাহলে এই অক্সিজেনের এই পাশে একটা কার্বন আর এই পাশে হচ্ছে কি দুইটা কার্বন, সো এটার নাম হবে মিথোক্সি, এখানে দুইটা কার্বন ইথেন। আরো কিছু এক্সাম্পল যদি বলি,
যেমন এই পাশে এখানে দুইটা কার্বন দেখাচ্ছে, তাহলে এটার নাম হবে ইথোক্সি, এখানে একটা কার্বন মিথেন। তো এইগুলো হচ্ছে মোটামুটি কিছু এক্সাম্পল। তবে তোমরা কিছু জিনিস শুনে থাকবে, যেমন আমরা যখন 9-10-এ এই ইথার সম্পর্কে একটু পড়ছিলাম, তখন এইটার নাম ছিল ডাইমিথাইল ইথার। এখন এই যে নামটা ছিল, আসলে এটা ছিল তার ট্রিভিয়াল পদ্ধতির নামকরণ। সবগুলো যৌগের এই ট্রিভিয়াল নাম কিন্তু রয়েছে, সুতরাং ট্রিভিয়াল যে নাম সেটা আমরা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব ইউপেক, অর্থাৎ আমরা যেটা সর্বশেষ যে নামকরণ আমরা জানি ইউপেক। তো এই ক্ষেত্রেও আপনি সেম কাজটা করবেন, নাম্বারিং করবেন। নাম্বারিং করার সময় সেম কাজ যেদিক থেকে করলে মিথোক্সিমূলক অর্থাৎ ইথারের মূলক অবস্থানটা আপনি আগে পাবেন, ওদিক থেকে নাম্বারিং করে যাবেন। তারপর হচ্ছে কি তার পাশাপাশি যদি পার্শ্ব শিকড় বা অন্যান্য গ্রুপ থেকে তাদের অবস্থান সহ নামটা লিখে পরে হাইড্রোকার্বন লিখবেন, তারপর এই ইথার মূলকের অবস্থান সহ তার নামটা লিখতে পারবেন। এই হচ্ছে বিষয়। এই গেল মোটামুটি ইথার। তবে আরো কিছু ইথারের কথা যদি বলি, যেমন অ্যারোমেটিক ইথার। অ্যারোমেটিক ইথারটা কেমন, যেমন আপনি বেনজিন লিখলাম আমরা একটা, যেমন আমরা তো সবাই জানি বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, তার সাথে একটা OCH3 দিলাম, তাহলে এটার নাম কি হবে? তো এটা একটা ব্যাপার, আপনি একটু খেয়াল করবেন। এটা আমরা বলি মিথোক্সি, তো এটাকে মিথোক্সি বেনজেন এভাবে বলতে পারি, মিথোক্সি বেনজেন। এখন যদি কখনো আমি দুইটা ফিনাইল গ্রুপ দিয়ে দিই, এই যে এই ফিনাইল গ্রুপটা হলো, দেখেন এখানে কিন্তু সেটা অক্সিজেন দ্বারা যুক্ত। তো এখন আপনাকে একটাকে পুরো নামটাকে যদি বলি, এটা ফিনাইল তার সাথে একটা অক্সিজেন, তার ফেনোক্সি এই যৌগটা হচ্ছে কি বেনজিন। তো এভাবে মূলত ইথারগুলো আপনি নামকরণ করতে হবে। তবে আপনার খুব বেশি টেনশন নেওয়ার দরকার নেই সেক্ষেত্রে, খুব সহজ। আপনি কিছু কিছু জিনিস মনে রাখবেন, ইউপেকে তার নামটা কেমন এবং নাম্বারিং কিভাবে করতে হয়। তো যাই হোক, সেক্ষেত্রে আর কথা বাড়াচ্ছি না, আজকের ক্লাস আমি এখানে শেষ করব। তবে আজকের যে আলোচনা ছিল কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামিন এবং ইথারের নামকরণ, আপনারা একটু কষ্ট করে সবাই বাসায় লিখে খুব সুন্দর করে আয়ত্ত করবেন, এটা আমি আশা করি। এবং আগামী ক্লাসে আমি মূলত কার্বক্সিলিক অ্যাসিডের জাতক নিয়ে বিস্তারিত কথা বলবো। তো ওই ক্লাসটা আপনারা অবশ্যই দেখবেন, কেননা কার্বক্সিলিক অ্যাসিডের যে জাতক, আমরা এই নামকরণগুলো একটু কঠিন মনে করি, তবে আমি চেষ্টা করবো খুব সহজভাবে সেটাকে উপস্থাপন করা। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম। সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং সর্বশেষ আমি যে কথাটা বলি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তোমাদেরকে ধন্যবাদ। এবং যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, তোমার বন্ধুদের সাথে তোমরা ইনভাইট করতে পারো, তাহলে আমার মনে হয় আপনারা অবশ্যই কেমিস্ট্রি বিষয়ক এই ক্লাসের মাধ্যমে উপকৃত হবেন।